সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন এখন টিভির ২০ কুড়িতে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমার সাথে আছে তাওসার রাফি। স্বাগত জানাচ্ছি তাওসার রাফি এবং আশা করছি বিশ্বকাপ এনজয় করছেন। এবং ইতিমধ্যেই বিশ্বকাপের একটি হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তানের খেলা শুরু হয়ে গেছে এবং পাকিস্তান যেভাবে কামব্যাক করলো, যদিও খেলাটা এখনও শেষ না, চলছে। তাদের বোলিংয়ে স্পেশালি যদি কথা বলি, যেভাবে বোলিং করলো ফার্স্ট ইনিংসে করছে, তো আপনার কাছে কি ওভারঅল গেমটা নিয়ে কিছু বলতে গেলে কি বলবেন? সুমনা, ধন্যবাদ। আমি যদি প্রথমে বলি, ভারত পাকিস্তান ম্যাচ যেটা চোখে পড়েছে, প্রথমে বৃষ্টির একটি বাধা ছিল, কারণ ম্যাচটা ঠিক টাইমে শুরু হয়নি এবং শুরু হওয়ার পর আবারও বৃষ্টির বাধা ছিল এবং সেই জায়গা থেকে পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিয়েছে এবং ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। টি-20-তে ভারত প্রথম ম্যাচ, এই বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে, কিন্তু পাকিস্তান প্রথম ম্যাচটা হেরে গিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। যদিও পাকিস্তান একটু হলেও ব্যাকফুটে রয়েছে, সেই জায়গা থেকে ভারতের বেশ ভালো সুযোগ রয়েছে ম্যাচ থেকে জেতার। কিন্তু পাকিস্তানের এখন যে অবস্থা, যদিও পাকিস্তানকে সবসময় আনপ্রেডিক্টেবল বলা হয়, এখন পাকিস্তানের বোলাররা ভালো কামব্যাক করেছে। ইতিমধ্যে ১১২ রানের মধ্যে ৮টি উইকেট ফেলে দিয়েছে ভারতের। সেই জায়গা থেকে আমি যদি বলি, ভারতের ওভারঅল আজকে ব্যাটিংটা ভারতের নামের সাথে যেরকম আশা করা যায় সেরকম হয়নি। আমি যদি আজকে ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশটা আমরা খেয়াল করি, সুমনা, যেটা দেখতে পাচ্ছেন, রিজওয়ান রয়েছে, বাবর আজম, ওসমান খান, ফখর জামান, সাদাব খান, ইফতেখার আহমেদ। পুরোপুরি গত ম্যাচের টিমে শুধু একটি মাত্র পরিবর্তন ছিল, ইমাদ ওয়াসিম। এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছে। আমরা জানি ইমাদ ওয়াসিম অবসর ভেঙে তিনি পাকিস্তান স্কোয়াডে ফিরেছেন। লেফট আর্ম স্পিনার এবং ব্যাটিংও ভালো করে থাকেন, অলরাউন্ডার। সেই জায়গা থেকে পাকিস্তানের টিমটা অবশ্যই খুব ব্যালেন্স দল টি-20-র জন্য, কারণ টি-20 গতবারে রানার্স আপ পাকিস্তান, আমরা জানি ইংল্যান্ডের সাথে ফাইনাল তারা হেরে গেছে, কিন্তু এর আগে ২০০৯ সালে পাকিস্তান টি-20 সবচেয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অর্থাৎ অনেক বছর হয়ে যাবত পাকিস্তান চ্যাম্পিয়ন। ভারতও টি-20-তে অনেক বছর যাবত চ্যাম্পিয়ন হতে পারছে না। সেই জায়গা থেকে পাকিস্তানের বেশ একটা সুযোগ রয়েছে এখন পর্যন্ত, কিন্তু ম্যাচ যত গড়াবে, আবার বৃষ্টির আরেকটা সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে ম্যাচটা আসলে এখন পর্যন্ত কোন দিকে বেশি যাবে বোঝাটা খুব মুশকিল। এখন পর্যন্ত কিন্তু বিশ্বকাপে আমরা খুব বড় স্কোরের ম্যাচ দেখতে পারিনি, বেশি লো স্কোরের ম্যাচ হচ্ছিল। তারপরেও একটা সবসময় আমরা দেখছিলাম যে বলতে শোনা যাচ্ছিল যে টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে। ফার্স্ট ইনিংসে যারা ব্যাটিং করছে তাদের কিন্তু পসিবিলিটিটি কমই থাকে জেতার জন্য। আজকেও টসটা একটা ব্যাপার ছিল। আমি যদি ভুল না করি, পাকিস্তান উইন দ্য টস এবং সিলেক্টেড টু বল ফার্স্ট, অ্যান্ড তারা কিন্তু তাদের সেই পুরাটা ফায়দাটা নেওয়ার যে দরকার পুরাটাই নিয়েছে, বোলিং যেভাবে করলো। এবং আপনি যদি ব্যাটিং লাইন আপটা দেখেন আজকে এবং গত ম্যাচে, বিরাট কোহলি ওপেনিংয়ে এসেছে, একটু চেঞ্জেস ব্যাটিং অর্ডারে, কিন্তু সে ব্যাক টু ব্যাক কিন্তু কোনো রান করতে পারেনি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বিরাট কোহলির ওপেনিংয়ে আসাটা? অবশ্যই বিরাট কোহলি তার ব্যাটিং যেটা করে থাকে যে জায়গায়, সেই জায়গা থেকে তিনি চেঞ্জ করে ব্যাটিং করেছে। আরেকটা বিষয় হচ্ছে রোহিত শর্মা, যে বরাবরই ভারতের ওপেনিং স্লটে তিনি ব্যাটিং করে থাকেন, তার আজকে জ্বলে ওঠার ভালো একটা সুযোগ ছিল, কিন্তু সেই জায়গা থেকে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। সে 13 রান করে আউট হয়ে গেছে 12টি বল খেলে, সাথে বিরাট কোহলি ভালো 4 রান করে আউট হয়ে গেছে। কিন্তু তাদের সেই ব্যাকআপটা ঋষভ পান্ট খুব ভালো মতোই দিয়েছে, 42 রান একটি স্কোর করেছে। না হলে এখন পর্যন্ত ভারতের যে স্কোর, সেই স্কোরে আসাটা একটু হলেও চ্যালেঞ্জিং হতো ভারতের ব্যাটিং লাইনে। এখন 9 উইকেট ইতিমধ্যে চলে গেছে 113 রানে। সেটাই বোঝা যাচ্ছে ভারতের যে বর্তমান অবস্থা। পাকিস্তানের বোলারদের ভালো একটা ক্রেডিট দিতে হবে, বিশেষ করে নাসিম শাহ, তিনি যেভাবে অ্যাটাক করেছেন ভারতীয় ব্যাটারদের, সেহেতু নাসিম শাহ। এবং আপনি বলছেন লো স্কোরিং ম্যাচ, আমরা দেখেছি নিউ ইয়র্কের ম্যাচগুলো বেশিরভাগ সময় এই লো স্কোরিংই হচ্ছে। বাংলাদেশেরও কিন্তু এই মাঠে ম্যাচ রয়েছে, পরবর্তী ম্যাচটা। সেই জায়গা থেকে বাংলাদেশেরও কিন্তু খেয়াল রাখতে হবে এই মাঠে আসলে কীভাবে খেলতে হবে, স্কোরিং বিষয়গুলো, উইকেটের বিষয়টা। নিউ ইয়র্কে আমরা জানি ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, এই পিচটাতে আসলে যতটুকু আশা করা হচ্ছিল যে এরকম উইকেটটা হবে, যেহেতু অস্ট্রেলিয়ায় বানানো হয়েছিল, সেরকম দেখা যাচ্ছে না। আমরা বোলারদের দেখতে পাচ্ছি ভালো সুবিধা পাচ্ছে, সুইং হচ্ছে, আবার স্পিনারদের ভালো বড় বড় টার্নও করতে পারছে। আমরা যদি দেখি আজকে পাকিস্তানের স্পিনাররা ভালো সুযোগ, ভালো টার্ন পেয়েছে। সেই জন্যই ভারতীয় ব্যাটারদের কিছুটা হলেও মানে সমস্যা হয়েছে আজকে ব্যাটিং করতে। যেমনটা আমরা জানি সবসময় টি-20 মানে 4 ছক্কার খেলা, সেক্ষেত্রে কিন্তু বোলারদের খুব কমই ডমিনেটেড করতে দেখা যায়। লাস্ট আপনি যদি আইপিএল দেখেন এবং লাস্ট যে টি-20 টুর্নামেন্টগুলো ছিল, লাস্ট ওয়ার্ল্ড কাপেও প্রচুর রান হয়েছে। নিউ ইয়র্কে কিন্তু সেরকম বেশি রান হয়নি এবং এটা একটু বলারদের জন্য বাড়তি সুবিধা। আমরা সবসময় চাচ্ছিলাম যে বলাররাও যাতে ভালো খেলে, কিন্তু মার্কেটিংয়ের দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু দর্শক হিসাবে সবসময় চিন্তা করি যে বড় স্কোর প্লাস 4-6 দেখার জন্য
উদ্বুদ্ধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার কি বলার থাকবে? অবশ্যই আইপিএল আমরা দেখেছি কি বড় বড় স্কোর হতো, 200 রানের উপরে করলেও ম্যাচ জিততে পারবে কিনা সেটার নিশ্চয়তা কেউ দিতে পারতো না। তবে আবার রান কম হলেও যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ, আইসিসি বরাবরই চায় ভারত পাকিস্তান বিশ্বকাপে টিকে থাকুক, তারা শেষ পর্যন্ত খেলুক, কারণ এতে তাদের যে অর্থনৈতিক অবস্থা বা বিশ্বকাপের যে মার্কেটিংয়ের কথা আপনি বলছিলেন, বাণিজ্যিক যে চাহিদা, ভারত পাকিস্তান যতক্ষণ পর্যন্ত বিশ্বকাপে টিকে থাকবে আইসিসির ততটুক লাভ হবে আর্থিকভাবে। কারণ ভারত পাকিস্তানের অনেক দর্শক বিশ্বকাপের তারা ক্রিকেট খেলা দেখে এবং তারা মাঠেও আসে। এবার যেহেতু এই যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, সেখানেও প্রচুর ভারতীয় সমর্থক, পাকিস্তানের সমর্থক রয়েছে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের টিমেও বেশ কয়েকজন ভারতীয় পাকিস্তানের কিন্তু খেলছে, তাদের দ্বারাই যুক্তরাষ্ট্র সেই ম্যাচগুলো কিন্তু জিতছে। সেই জায়গায় ভারত পাকিস্তানের ম্যাচ শেষ পর্যন্ত যদি না থাকে দুটি দলের মধ্যে একটি, তাহলে আর্থিকভাবে কিছুটা হলেও আইসিসি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং রানের কথা আপনি বললেন, রান টি-20-র বড় একটি জায়গা, রান না হলে টি-20 খেলা কারোই মজা লাগে না। সেই জায়গা থেকে রানটা অবশ্যই করা দরকার। আমি যদি ভুল না করি, ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান অনেকটাই তফাৎ করে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা, কারণ আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে খুব একটা জয় নেই পাকিস্তানের, যেহেতু বেশিরভাগ জয়গুলোই ভারতের, সেটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হোক, সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ হোক। তবে আজকের ম্যাচে পাকিস্তানের ব্যাটাররা যদি ভালো করতে পারে, সেক্ষেত্রে বাবর আজমের কথা আমি বলতে পারি। বাবর আজম রয়েছে, মোহাম্মদ রিজওয়ান রয়েছে, তাদের একটা ভালো সুযোগ রয়েছে। কারণ বাবর আজম গত ম্যাচে সে যেভাবে ব্যাটিং করেছে একটু স্লো ছিল, কারণ বাবর আজম আমরা শুনেছি, তিনি নিজেও বলেছেন তিনি যখন উইকেটে আসেন তিনি একটু সময় নেন, সময় নেওয়ার, কিন্তু টি-20তে আসলে সেটা অনেকের চোখে সেটা ভালো একটা দিক নয়। সে তো আসবে, খেলবে এবং 6 মারবে, এরকম একটা চিন্তা। কিন্তু বাবর আজমের কথা হচ্ছে তিনি উইকেটে আসবেন। তিনি গত ম্যাচে 40 রানের মতো খেলেছেন, কিন্তু তার বলটা অনেক বেশি হয়ে গেছিল, বল খেলাটা। সেই জায়গা থেকে বাবর আজম রয়েছে, রিজওয়ান রয়েছে, পাকিস্তানের সাদাব রয়েছে, এই যে ক্রিকেটারগুলো রয়েছে, ইমাদ ওয়াসিম আজকে যুক্ত হয়েছে অলরাউন্ডার, তার হাতেও বড় বড় শট রয়েছে। পাকিস্তানের ব্যাটারদের একটা ভালো দায়িত্ব রয়েছে আজকে ভারতের বিপক্ষে জিতে টি-20 বিশ্বকাপের সমীকরণটা কিছুটা হলো একটু পরিবর্তন আনার। যেমনটা বলছিলেন, আমরা যদি ব্যাটারদের কথা বলি স্পেসিফিক, এই উইকেটটা কিন্তু আনইভেন বাউন্স, এমন না যে সবসময় বাউন্স হচ্ছে, কখনো বাউন্স হাই বাউন্স, কখনো হচ্ছে বাউন্সিং লো হচ্ছে। সেক্ষেত্রে ব্যাটারদের কিন্তু ক্যালকুলেটিভ ব্যাটার প্লাস টেকনিক্যালি প্লাস ট্যাকটিক্যালি অনেক যেটা আমরা পাকিস্তান টিমের যদি কথা বলি, সেক্ষেত্রে বাবর আছে এবং রিজওয়ান রয়েছে, যারা ক্লাস উইথ দ্য ক্লাস এবং সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে। তো এই ক্ষেত্রে পাকিস্তানের মানে ব্যাটিং লাইন আপের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে দরকার থাকবে যে এরকম একটু অ্যাঙ্কর রোলে কেউ যাতে ব্যাটিং করুক এবং শেষ পর্যন্ত খেলাটাকে ধরে নিয়ে যায়। এটা কিন্তু এন্ড অফ দ্য ডে 4-6-এর আজকের খেলাটা যদি আপনি বলেন এবং উইকেটটা যদি দেখেন, যে দল আমার কাছে মনে হয় যত বেশি উইকেটটা বুঝে খেলতে পারবে তারা সবসময় এগিয়ে থাকবে, কিন্তু দেখার বিষয় থাকবে পাকিস্তান কিভাবে শেষ করে। অবশ্যই সুমন, আমরা যে পাকিস্তানের স্কোয়াডটা আজকের যে একাদশটা আমরা একটু খেয়াল করি, সেখানে অবশ্যই দেখতে পারো পাকিস্তানের যে ব্যাটারদের কথা আপনি বলছিলেন, ফকর জামানের কথা আমি বলতেই হয়। ফকর জামানের হাতে বেশ ভালো ভালো শট রয়েছে। আমরা যদি একাদশটা একটু খেয়াল করি স্ক্রিনে, সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পারবেন বেশ ভালো কিছু ক্রিকেটার রয়েছে। ফকর জামান, সাদাব খান, ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদ, এই যে ক্রিকেটারগুলো রয়েছে পাকিস্তানের, যে কোনো সময় ম্যাচ পাল্টে দিতে পারে। আমরা যদি একটু একাদশটা একটু খেয়াল করি সুমন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যাদের কথা বলছিলাম, উসমান খান রয়েছে টপ অর্ডারে। আজকে নাসিম শাহ, হারিস রব, মোহাম্মদ আমির এবং শাহিন শাহ আফ্রিদি, অর্থাৎ 4 জন পেস বোলার খেলানো হচ্ছে পাকিস্তানের স্কোয়াডে, যেটা অবশ্যই এটা তাদের পেস নির্ভর যে দল সেটাই কিন্তু বোঝা যাচ্ছে পাকিস্তানের। সেই জায়গায় তাদের স্পিনার রয়েছে সাদাব খান, ইমাদ ওয়াসিম, বাকি শুধু একদম ব্যাটার রিজওয়ান, বাবর আজম, উসমান খান, ফকর জামান আর ইফতেখার আহমেদ, এই 5 জন তাদের মূলত ব্যাটসম্যান, বাকি 2 জন হচ্ছে অলরাউন্ডার এবং বাকি 4 জন পেসার। অর্থাৎ তাদের বোলিং অ্যাটাকটার উপর নির্ভর পাকিস্তানের এই পুরো একাদশটা। তবে তাদের ব্যাটার যারা রয়েছে, টি-20 ক্রিকেট আমরা দেখি একজন ব্যাটার যদি রান করতে পারে ম্যাচটা অনেকটা ঘুরিয়ে দিতে পারে। সেটা একজন ব্যাটার যদি কম বলে, অর্থাৎ 35 বলে একটা 70 রানের বা 60 রানের একটা ইনিংস খেলতে পারে, তাহলে অবশ্যই পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা ভালো হলে ভারতের এই যে স্কোরটা টপকে যাওয়াটা বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে। যেমনটি বলছিলেন আপনি যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এবং উইকেটের কথা চিন্তা করলে কিন্তু 4টা পেস বলার খেলা আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত, এবং তারা তাদের অলরেডি তা প্রমাণ করেছে যে যেভাবে তারা বল করলো ফার্স্ট ইনিংসে। এখন পর্যন্ত ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ কিন্তু এই বিশ্বকাপে সব থেকে স্ট্রং ব্যাটিং লাইন আপ, যেভাবে তারা পরাস্ত করলো তা আসলেই প্রশংসার দাবিদার রাখে। আমরা একটু
এখনই ফিরে আসছি আবার এখন টিভি, সঙ্গে থাকবেন, ধন্যবাদ। স্বাগত ২০-২০-তে ফিরে এলাম বিরতির পরে আবার। রাফি যেমনটি বলছিলেন পাকিস্তান এবং ভারতের ম্যাচের কথা, আমরা এবার যদি বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটির কথা বলি, এবং এই উইকেটেই কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচটি হবে। আপনার কাছে কি মনে হয়, আমি যদি প্রথমে বেস্ট 11-এর কথা বলি, আপনার কাছে কি মনে হয় যে আমাদের উচিত হবে সেম বেস্ট 11 যাওয়া, আর একটি ওর দুইটি চেঞ্জেস রাখা? শোভনা, বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটি জিতেছে, যদিও খুব একটা মানে ভালোভাবে জিততে পারেনি, কারণ 125 রান টপ করতে বাংলাদেশ 8টি উইকেট চলে গেছে। আমরা তাহিদ হৃদয়ের কথা যদি বলি, তাহিদ হৃদয় যে ইনিংসটি খেলেছে অবশ্যই দুর্দান্ত ইনিংস ছিল, 20 বলে 40 রান। তবে হাসারাঙ্গাকে যেভাবে তিনি 3টি 6 মেরেছিল আমরা দেখেছি, 3টি 6 মারার পরের বলে তিনি আউট হয়ে গেছেন। তার আসলে এই জায়গাটির ধৈর্যের দরকার, যেটা লিটন দাস যেটা করে, লিটন দাস যে ইনিংসটা খেলেছে অবশ্যই ভালো ইনিংস, যেহেতু অনেকদিন পর আমরা লিটন দাসের ব্যাটে অনেকদিনের মতো রান দেখতে পাচ্ছিলাম না, সেই জায়গা থেকে কিছুটা হলেও তিনি রানে ফিরেছেন। স্বস্তির একটি জায়গা রয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। তবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ যদি চিন্তা করেন, সেক্ষেত্রে সৌম্য সরকারের ব্যাপারে একটু বলতে হয়। সৌম্য সরকার যেহেতু তিনি ফর্মে নেই এবং তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, সেই জায়গায় সৌম্য সরকারের জায়গায় যদি পিছন থেকে ধরেন তানজিদ তামিম অথবা লিটন দাসকে যদি ওপেনিংয়ে খেলানো হয়, সেক্ষেত্রে একটা ভালো জায়গা শুরু হওয়ার একটা সুযোগ রয়েছে। এছাড়া জাকের আলী অনেককে যদি একাদশে যুক্ত করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটিং লাইন আপটা আর একটু বড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি জাকির আলী অনেক দলের সাথে যোগ হয়, তাহলে আপনার সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপ এবং ব্যাটিং অর্ডারটা কিভাবে আপনি সাজাচ্ছেন? ওপেনিং স্পেলে কাকে চিন্তা করা যায়? আমরা যদি স্কোয়াড বাংলাদেশের সম্ভাব্য একাদশটা একটু খেয়াল করবেন, সুমনা, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম রয়েছে, লিটন দাস। আমি শান্তকে যদি পরে আপনি ব্যাটিং করান, তানজিদ হাসান তামিম এবং লিটনকে ওপেনিং, শান্তকে যদি আপনি নাম্বার 3-তে ব্যাটিং করান, তাহলে তাহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল রিয়াদ, জাকের আলী অনেককে একাদশে যদি যুক্ত করা হয়, সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা একটু বড়। রিশাদের হাতে বড় বড় শট রয়েছে, আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া যে T20 সিরিজটা হয়েছিল, সেখানে রিশাদের ব্যাটটা নিশ্চয়ই আমরা দেখেছিলাম। গত ম্যাচে রিশাদ ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে বোলিং করে। তার যে আমরা যেহেতু লেগ স্পিনার নিয়ে অনেকদিন যাবৎ একটা ক্রাইসিসে ভুগছিলাম, সেই জায়গাটা কিছুটা হলো পূরণ হয়েছে রিশাদ হোসেনের বোলিং, পাশাপাশি তার ব্যাটিং, এবং 3জন পেস বোলার একাদশে সম্ভব একটি একাদশ করা হয়েছে। যদি সৌম্য সরকারকে বাইরে রাখা হয়, সেক্ষেত্রে এরকম একটি স্কোয়াড আগামীকাল আমরা হয়তো বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখার সম্ভাবনা রয়েছে। যেমনটি বলছিলেন, আমরা যদি বোলিং লাইনটা আপটা একটু দেখি, 4টা পেস বোলার, সেখানে আমাদের কোনো কনফিউশনের জায়গা থাকছে না, কেননা তারা অলরেডি অনেক ভালো বল করেছে গত ম্যাচে। কিন্তু স্পিনারের কথা যদি বলি, মাহমুদ, আপনি বললেন যে আমাদের দলে সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন রয়েছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় আমরা যদি আরেকটা বাড়তি স্পিনার খেলাতে পারি, শেখ মেহেদী, সেক্ষেত্রে সে ভালো ব্যাটিংও করতে পারে, উইথ দ্য নিউ বল সে অনেক ভালো বলে, ভালো একটা ইকোনমিক্যাল বোলার তাকে বলা হয়। খুব কম রান দিয়ে তিনি বল করে থাকে, তার উইকেট টেকার বলার থেকে ইকোনমিক্যাল বলারটা বেশি বলে। 4 ওভারে যদি তিনি 20 রান 22 রান দিয়ে তিনি আসলে ব্যাটারদের আটকে দিতে পারে এবং পাওয়ার প্লেতে ভালো একটা শুরু করতে পারে। আপনি যেটা বলেছেন অবশ্যই, তবে বাংলাদেশের ব্যাটিংটা যদি জাকের আলী অনেককে আসলে শেষে রাখা হয়, ফিনিশিং পয়েন্টে মাহমুদুর রিয়াদ যদি সেদিন না খেলতে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে, তাহলে বাংলাদেশের একটা বড় বিপদ একটা হওয়ার সুযোগ ছিল। সেই জায়গা থেকে ব্যাটিং লাইন আপটা যদি একটু বড় করা হয়, বোলিংটা বাংলাদেশের লাস্ট ম্যাচে খুব একটা খারাপ হয়েছে বলার সুযোগ নেই। রিশাদ, তানজিম সাকিব এবং তাসকিন যে বোলিংটা করেছে, অবশ্যই তাদের একটু হলেও ভরসা রাখার জায়গা রয়েছে এই বোলিং লাইন আপে। সেই জায়গায় ব্যাটিং ইউনিট নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। ব্যাটিংয়ের একটু যদি চিন্তা করা যায় বা একটু ভাবনা আসে যে ব্যাটিং লাইন আপটা বড় করা যায়, বাংলাদেশের জন্য কিছুটা হলেও একটা ভালো দিক রয়েছে। দক্ষিণ আফ্রিকার কথা আমি নিশ্চয়ই যদি বলি, দক্ষিণ আফ্রিকা যে ম্যাচটা খেলেছে, প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খুব সহজে জয় পেয়েছে, 100 রানের আগে শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছে। পরের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে গতকাল আপনি নিশ্চয়ই দেখেছেন, খুব কষ্ট করে তারা ম্যাচটা জিতেছে। খুব কম রানের টার্গেট ছিল, 105-এর মতো টার্গেট ছিল, সেই জায়গায় প্রথম 3 রানে 3 উইকেট চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের সেই জায়গায় স্বস্তির একটি ব্যাপার রয়েছে। আর নিউ ইয়র্কের যে উইকেট আপনি নিশ্চয়ই দেখছেন, খুব লো স্কোরিং ম্যাচ হচ্ছে, সেখানে আসলে বোলারদের বেশি কিছু করার নেই। বোলাররা ভালো বল বা যেরকম একটা বল একটা ভালো জায়গায়, ব্যাটারদের অবশ্যই সেখানে দেখার বিষয় রয়েছে, ব্যাটারদের পরীক্ষাটা বেশি। যেমনটি বলছিলাম, আমরা কিন্তু নর্মালি T20-তে 4 ছক্কাই বুঝি, কিন্তু আপনি যদি বাংলাদেশের খেলা দেখেন এবং গত কিছু ম্যাচ দেখেন, যে ব্যাটাররা অনেক বেশি ট্রাই টু
হিট অ্যান্ড হার্ড এবং তারা কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেলগুলো মিস করে যাচ্ছে। আমি বাংলাদেশের ব্যাটিংয়ের কথাও যদি বলি, গত ম্যাচে আপনি দেখেন তাহলে দেখবেন হয়তোবা অনেক বেশি ট্রাই করছিল কিন্তু ডট বলের সংখ্যাটা অনেক বেশি ছিল। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 1-2 করেও রান, 120 বলের খেলা, 1-2 রান করেও রানটা বাড়ানো যেতে পারে কিনা। অবশ্যই অনেক সময় একটা জিনিস আমি শুনেছি বিভিন্ন মাধ্যমে যে আপনি যদি বোলার হন, আপনাকে যদি প্রথম 1 ওভারে আপনাকে যদি 2টি বাউন্ডারি করা হয় এবং বাকি 4টি বল আপনি ডট দিতে পারেন, বোলার অনেকটা স্বস্তিতে থাকে। তবে 6 বলে 6টা যদি সিঙ্গেল না হয় এটা বোলারের জন্য, বোলার কিন্তু অনেকটা প্রেসারে থাকে। সেই জন্য সিঙ্গেল অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে 2টো বাউন্ডারি করার পর হয়তোবা আমার কাজ শেষ, সেই জায়গায় সিঙ্গেলগুলো অনেক সময় আমরা অ্যাভয়েড করি। সেই জায়গাটা একটু হলে বাংলাদেশের ব্যাটারদের চিন্তার বিষয় রয়েছে। ডট বল কম করে প্রতি বলে যদি একটা রান, 1 রান বা 2 রান করা যায়, সেক্ষেত্রে প্রতিপক্ষ দলের বোলাররা কিছুটা হলেও চাপে থাকে। আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা, একমত হবেন আমার সাথে, যে বোলারদের প্রতি বলে বলে সিঙ্গেল নিলে একটু হলেও বোলারদের প্রেশার কাজ করে মাথায়। একদমই আপনার সাথে একমত। আরেকটা বিষয় চিন্তার বিষয় হয়ে যায় থাকবে, আপনি জানবেনই সাউথ আফ্রিকার বলাররা নর্মালি বাউন্স বলে স্বাচ্ছন্দ্য, বাউন্স বল করতে পছন্দ করে। সেই একই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু আপনি যে অস্বাচ্ছন্দ্যের জায়গার কথা বলেন, বাউন্স বলে এখনও আমরা এত সাবলীলভাবে খেলতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিংয়ে বা কোনো কিছু চেঞ্জেস মনে হয় যে আপনার কাছে থাকবে, বা কি প্ল্যান অনুযায়ী আগানো উচিত? অবশ্যই বাংলাদেশের প্ল্যানিংয়ে যেহেতু অনেকদিন যাবৎ বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলছে না, লাস্ট ম্যাচ জিতেছে, তবে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে এবং খুব একটা টি-20তে আমরা বরাবরই একটু পিছিয়ে থাকা দলের মধ্যে আমরা দেখেছি নিজেদেরকে। যদিও প্রথমবারের মতো 20টি দল বিশ্বকাপ খেলছে, বাংলাদেশ সেখানে 9 নম্বর বা 10 নম্বর দল হিসেবে সুযোগ পেয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের খুব ভালো একটা সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার জন্য। আপনি সেটা চিন্তা করে, যেহেতু শ্রীলঙ্কার প্রথম 2টি ম্যাচে হেরে গেছে, নেদারল্যান্ডস বাংলাদেশের জন্য খুব কঠিন প্রতিপক্ষ, তাদের সাথে বাংলাদেশের যদি জিততে হয়, দক্ষিণ আফ্রিকার ম্যাচটা বাংলাদেশ যদি জিতে যায়, বাংলাদেশ অনেক ভালো একটা অবস্থানে থাকবে। সেক্ষেত্রে প্ল্যানিং যে বিষয়টা আপনি বললেন, প্ল্যানিং তো অবশ্যই, একটা টিম যখন মাঠে নামে নিশ্চয়ই তার ব্যক্তিগত পার্সোনাল অনেক প্ল্যানিং থাকে, কোচের প্ল্যানিং থাকে, ক্যাপ্টেনের প্ল্যানিং থাকে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, তিনি বরাবরই চাপে থাকে। আমি দেখেছি ওনার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি, ওনাকে খুব চাপে রাখা হয়। তিনি চাপে থেকে ভালো খেলে আবার খারাপ খেলে তার আসলে কামব্যাক, আবার নিচে যাওয়া, অনেক আমরা তার ক্যারিয়ার উত্থান পতন দেখেছি। তবে শান্তর ব্যাপারটা হচ্ছে, শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, অবশ্যই তার উপর একটা ভরসা রয়েছে, শান্তকে সেই জায়গাটা দেওয়া উচিত, জায়গাটা প্লেসটা দেওয়া উচিত। শান্ত যদি ভালো খেলে অবশ্যই দলের জন্য ভালো। পাশাপাশি দলে কিছু সিনিয়র, খুব বেশি সিনিয়র ক্রিকেটার নেই, তবে যারা আছে সাকিব বা মাহমুদুল্লাহ বাদে, তারাও অনেক বছর হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। আমি যদি দেখি তাসকিন 10 বছর হয়ে গেছে কাছাকাছি, লিটন এরকম 8-9 বছর হয়ে গেছে। আপনি একটা ন্যাশনাল টিমে 8-9 বছর 10 বছর খেলার আপনাকে তাকে খুব এক্সপিরিয়েন্স ক্রিকেটারও আপনি বলতে পারেন, বা যে কেউ আসলে বলবে, যদিও তারা এখনো সে কাতারে আমরা দেখি না বাংলাদেশ ক্রিকেট। আমরা সিনিয়র বলতে বলছি সাকিব, মাহমুদুল্লাহ, মাশরাফি অবসর নিয়েছে, তামিম ইকবাল নেই, এই যে 5-4 জন আছে, এদেরকে আমরা চিন্তা করি। তবে বাকি যে আরও আছে, ওরাও কিন্তু সিনিয়র কাতারে আস্তে আস্তে চলে গেছে, সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। ধন্যবাদ রাফি আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ। ধন্যবাদ দর্শকরা এতক্ষণ যারা শুনছিলেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও।